জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যারা বিরোধিতা করে তারা পাকিস্তানি। বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা ততদিন থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল একটি মিছিল হয়েছে ঢাকার রাজপথে। আওয়ামী লীগ নিষিদ্ধ, মানি না, মানব না। এদিকে একের পর এক আপনার সাবেক স্পিকার শিরিন শারমিনকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগানের জয় বাংলা ধ্বনি আদালতে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশেও আছেন। শেখ হাসিনা একজন সজ্ঞান ব্যক্তি। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না। আর শেখ হাসিনা এমন একটা ব্রেনি মেয়ে, আর এমন একটা ব্রেনি বাবার মেয়ে, বাংলাতে আর জন্মে না। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এই আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দারিদ্র্যের হার কমিয়েছি 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়েছিলাম, 18.7 ভাগে। হত দরিদ্র 25.1 থেকে 5.6 নামিয়ে এনেছি। সরকার এখন একটা বড়সড় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আমরা সকলে অবগত আছি। ব্যাংকের একদম সবশেষ যে রিপোর্ট, সেটা কিন্তু একটা বেশ কঠিন বাস্তবতার কথাই বলছে। মানে সরকার এখন একটা বড়সড় আর্থিক চ্যালেঞ্জের মুখে। কোনো কার্যক্রম চালাবে তাদেরকে 14 বছরের কারাদণ্ডের একটি বিধানও করা হচ্ছে। কোটি কোটি মানুষকে আপনি জেলে ভরে 14 বছরের কারাদণ্ড দিবেন? বাংলাদেশে কি অতগুলো জেল আছে যে 50% বাংলাদেশের মানুষকে জেলে ভরে রাখতে পারবেন? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ নিউজ অ্যানালাইসের পক্ষ থেকে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন, তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণকার এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। আল্লাহ মারেকে। দর্শক বন্ধুরা, আজকে আওয়ামী লীগের বিশাল একটি মিছিল হয়েছে ঢাকার রাজপথে। আওয়ামী লীগ নিষিদ্ধ, মানি না, মানব না। এদিকে একের পর এক আপনার সাবেক স্পিকার শিরিন শারমিনকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগানের জয় বাংলা ধ্বনি আদালতে। উল্টো দিকে জামাতের সাথে আপনার জমে উঠেছে অনেকটা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিগুলার সংসদে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিশাল সুসংবাদ আওয়ামী লীগের জন্য। সেটি হচ্ছে আপনার বাংলাদেশের বর্তমান যে নাকি আপনার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একটা উদ্যোগ নিয়েছে। তিনি বলতে তার সরকার। আমরা দেখছি যে বর্তমান জামাত শিবির তারা বলছে সংবিধান এটা বাদ দিতে হবে, এই সংবিধান হবে না, এই সংবিধানে আমরা মানব না, সংবিধান সংস্কার করতে হবে। সেই ইউনূসের আমল থেকে সংবিধানে এখন পর্যন্ত কেউ হাত দিতে পারছে? আরে ভাই, সংবিধান যদি নাই থাকে বাংলাদেশে তো থাকবে না। তখন পাকিস্তান কি করবে জানেন? বাংলাদেশটাকে সুন্দর মতো মনে করেন গিলে ফেলবে, পানিও লাগবে না। বুঝতে পারছেন? একদম চুলচুলায় মনে করেন আপনার পেটের ভিতরে হজম হয়ে যাব। তো বর্তমান এই রাজাকারদের আমাদের বাংলাদেশের শায়েস্তা পুনরায় আবার হতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে জামাত শিবির বর্তমান তারা যে বলতেছে যে শেখ হাসিনাকে এটা করব, শেখ হাসিনাকে সেটা করব, ইত্যাদি ইত্যাদি। এর থেকেও বড় খবর কি জানেন? সেটি হচ্ছে শেখ হাসিনা যে কাজটি করে গিয়েছিল তাকে সেলুট জানাই। সেটি হচ্ছে ভাই 1971 সালে যত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যারা নাকি সহায়তা করেছিল পাকিস্তানিদের, সেই ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছিল। মাথায় আছে, মনে আছে? যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনাল কিন্তু বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত কিন্তু বহাল আছে ভাই। এই যে রাজাকারের বাচ্চারা, আপনার ডক্টর শফিকুল, উনি কথাটা কেন বলেছে আপনার ভাবেন নাই? এগুলো মানে কি? আরে ভাই, মনে করে দিই, শুনেন। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। এই কথাটা কেন বলছে জানেন? যে শেখ হাসিনাকে চাই না বা শেখ হাসিনাকে ভাল লাগে না, শেখ হাসিনা রেখে যাওয়া আইনগুলো ভাল লাগে। মানে কি? শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের যেই ট্রাইব্যুনাল গঠিত করেছিল, সেই ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালটি এখন পর্যন্ত বহাল আছে সংবিধান অনুযায়ী। শুধু এখানে না, জামাত যদি বর্তমান রাজপথে নামে, জামাত এনসিপি, মানে এনসিপি মানে তো জামাতির আরেকটা অন্য সংগঠন, যাই হোক, এই জামাত এনসিপি তারা যদি মিলার নামে, তখন কি হবে জানেন? এই যে যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিল, সেই ট্রাইব্যুনাল ধারাই জামাতিদের পুনরায় আবার বিচার করা সম্ভব। এটা কিন্তু জামাত শিবিরা জানে। এর জন্য এদের এত চুলকানি যে সংবিধান রাখবো না, সংবিধান মানি না, সংবিধান উড়াই ফেলবো, খায়া ফেলবো, ইত্যাদি ইত্যাদি মনে করেন ঘটনা। কেন বলে জানেন? কারণ এই সংবিধানে এখন পর্যন্ত আপনার কি বলে রাজাকার এবং পাকিস্তানিদের চরম পরিমাণ আমাদের বাংলাদেশের মানে কি বলে মানে হয় না যে পাইলেই
মারতে মন চায়, এই ধরনের কিছু দিয়া রাখছে। রাজাকার মূলত গণহত্যাকারী, ধর্ষণকারী, এই ট্যাগ জামাতিদের পাশার ভিতরে সিল মারা আছে, বুঝতে পারছেন? তো বর্তমান জামাত শিবির তারা যদি মনে করেন রাজপথে নামে মানুষের কি বলে অশান্তি সৃষ্টি করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেক্ষেত্রে বিএনপিকে টিকিয়ে রাখার জন্য বা বিএনপি টিকে থাকার জন্য শেখ হাসিনা সেই আইনি অনুযায়ী আপনার পা রাখবে। কি করবে? ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য শেখ হাসিনা যে ট্রাইব্যুনালটি গঠিত করেছিল, সেই ট্রাইব্যুনালে এদের পুনরায় বিচার করবে। কে করবে? জনাব তারেক রহমান। আর এটার জন্যই বর্তমান এদের এত ভয়। ভয় পাওয়ার অনেক রিজন আছে ভাই, মানে ছোট্ট ছোট্ট রিজন। এর ভিতরে ধরেন আপনার 1971 সালে পাকিস্তানিরা যেভাবে গণহত্যা করছে, গণধর্ষণ করেছে, এই যে এগুলা, মানে এগুলাকে কেন্দ্র করে বর্তমান এই জামায়াত ইসলামের দিকে যে একটা ট্যাগ পড়বে, পুনরায় আবারও শেখ হাসিনা যেভাবে বিচার করেছিল ঠিক সেই বিচারের আওতায় তারা যদি এখনো এসে 26 সালে পরে, এদের রাজনীতি শেষ। বাংলাদেশের মানুষ এদেরকে একদম জামা ঘষে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভাই। কেমন? এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ক্যান ইমাজিন দ্যাট? শেখ হাসিনা কি কাজটা করছে? জামাত শিবির তারা যতই বড় ভাই গর্ত করুক না কেন, নিজেদের গর্তে কিন্তু নিজেদেরই পড়তে হয়। আপনি যার জন্য গর্ত করবেন সেই গর্তে সবার আগে আপনাকে পড়তে হবে। বর্তমান সেই একই গর্তে অনেকটা ধার প্রান্তে জামাত শিবির। আওয়ামী লীগকে তারা যতই বলুক না কেন যে সরাই ফেলবে, খায়া ফেলবে, নিষিদ্ধ করবে, বাই ইম্পসিবল। কারণ আওয়ামী লীগ মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ নয়। কাজেই একে উপড়ে ফেলা সম্ভব না। আগাছা না, আগাছা তো জামাত শিবির রে ভাই। বিএনপি কে জন্ম দিচ্ছে আপনার আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এত সহজে উপড়ে ফেলে দিবে? আপনি সমাজে বাঁচতে চাইলে আপনি খালুর পরিচয়, কালোর পরিচয় আপনি বাঁচতে পারবেন ভাই? বাপ দাদার পরিচয় কিন্তু আসবেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এই ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ, এর লোভের তো সীমা নাই। এর সারা বিশ্বকে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছে। তিনি একেবারে শান্তির বাণী ছড়িয়েছেন, তিনি একেবারে শান্তিতেই বিশ্বাস করেন। দরিদ্রের বন্ধু অমক সমক, দারিদ্রকে নাকি সে মিউজিয়ামে পাঠাবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দারিদ্রের হার কমিয়েছি, 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়েছিলাম, 18.7 ভাগে। হত দরিদ্র 25.1 থেকে 5.6 নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে, তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেনি। আমার লক্ষ্য ছিল একটা মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আমার অপরাধটা কি? আমার নামে মিথ্যা অপপ্রচার। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে জাতিসংঘ। এই ইউনূসের সেই ইউনূস সেন্টারে তৈরি করা সেই রিপোর্টের ভিত্তিতে বলে ফেললো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। যাদেরকে আমি এত কষ্ট করে জীবন মান উন্নত করে দিয়েছে তাদেরকে আমি হত্যা করতে যাব কেন? কিন্তু যখন পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়েছে, এটা তো আইনেই আছে, সিআরপিসিতেই আছে, এসওপিতে আছে। এটা শুধু আমার দেশে কেন, সারা বিশ্বে আছে। এখন ইউনূসের সময়ও তো পুলিশ কমিশনার বলে দিল যে সরকারি প্রতিষ্ঠান ক্ষতি করতে গেলে বা পুলিশের উপর হামলা করতে গেলে তাকে গুলি করতে পারে। তাই যদি হয় তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে কেন, বা পুলিশের বিরুদ্ধে মামলা হবে কেন, বা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে কেন? তারা তো দেশের মানুষের জীবন রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে, সেজন্য তাদের বিরুদ্ধে তো মামলা হতে পারে না। আমি জানি না আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি নির্বাচন কমিশনের প্রধান, নির্বাচন কমিশনারদেরকে নিয়ে যেভাবে তাদেরকে অপমান করা হলো, চিফ জাস্টিসকে হাতে হাত করা পড়ানো, এসবের বিচার এবং হিসাব হবে। আজকে আপনারা এখানে যারা নির্যাতিত তাদেরকে বলবো, মামলা দিতে গেলে নেবে না, কিন্তু তাও মামলা দেওয়ার চেষ্টা করতে হবে। মামলা পাঠাতে হবে, অনলাইনে পাঠান, রেজিস্ট্রি করে পাঠান, কিন্তু মামলা একটা দিয়ে রাখেন। কারণ যখন আমরা এদের সকলকে সাহায্য করবো বা এর বিচার করবো, তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। কারণ এর সমস্ত হুকুমদাতা হলো ইউনূস, কাজে তার বিরুদ্ধে মামলা করতেই হবে। ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারে, মা বন্ধুর উপরে অত্যাচার করে, এটা এমনি এমনি যাবে না। একদিন এর শাস্তি ইউনূসকে পেতে হবে। একটা নির্বাচন করেছে, প্রশাসনের নির্বাচন, ভোট আর দিনে দেওয়া লাগেনি, আগের দিন সন্ধ্যা রাত থেকে ভোট দেওয়া হয়ে গেছিল। তারপরে একটু নাটক সাজানো, বিদেশি সাংবাদিকদের দেখা, ছবি তুলে দেওয়া, আহা বাহ চমৎকার ইলেকশন। সেখানে যে বিরাট শুভঙ্করের ফাঁকি, সেখানে তো ভোটারবিহীন ইলেকশন। আমরা কোনো হরতালও ডাকিনি, বাধাও না দিয়ে আমি শুধু জনগণকে বলছি, আপনারা যেখানে নৌকা মার্কা নেই, আওয়ামী লীগ নাই, সেখানে আপনারা ভোট দিতে যাবেন না। জনগণ আমাদের কথা শুনেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নেয় কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনারা নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন
আর একজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে। কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিয়েছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই তারেক জিয়া কোকর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে, আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই দোয়া করি। আমি আছি আপনাদের পাশে সবসময়, আমার সাথে কথা হয়, আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, আর কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যখন আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথী সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। দেশের বিএনপি বলুন, জামাত বলুন, সবাই কিন্তু তলায় তলায় ভারতের সঙ্গে যোগাযোগটা রাখছেন। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রণয় ভার্মা, তিনি গিয়ে জামায়াতের সঙ্গে দেখা করেছিলেন, জামায়াতের আমিরের সঙ্গে। আপনাদের কাগজেও বেরিয়েছিল। জামায়াত কিন্তু এখানেও ভারতবর্ষ প্রতিনিধি দল পাঠিয়েছিল। এখন বিএনপি যে এইটা করতে পারে সেটা কিন্তু ভারতবর্ষের একটা আন্দাজের মধ্যে ছিল, যে বিএনপি ক্ষমতায় বসে চোখ উল্টে দিতে পারে। এখন জামায়াত হচ্ছে দ্বিতীয় বিরোধী শক্তি, হলো জামায়াতই আসল কন্ট্রোল করছে বিএনপিকে। এখন এই জামায়াতকে যদি বাগে আনা যায় রাজনৈতিকভাবে, তাহলে একটা সলিউশন বেরোতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে যখন সংসদে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যখন প্রস্তাবটা উঠলো, সালাউদ্দিন তুললেন, তখন জামায়াত কিন্তু তাদের প্রতিবাদটা রেজিস্টার করে রেখে দিয়েছিল। রেজিস্টার করা এই কারণে যে ভারতকে একটা বার্তা দেওয়া, আমরা যেটা বলে এসেছিলাম দিল্লিতে, যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই প্রস্তাবে সায় দিলাম না। আমরা বলেছিলাম যে এর জন্য আরো একটু সময় দরকার। এগুলো সবই আপনাদের জানা, আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকেই লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তারই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো দায়টা এসে পড়বে কার উপরে? ভারতের উপরে। ফলে ভারত এই অবস্থায় কোনো রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, এবং সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার জ্ঞাতার্থেই সমস্ত কিছু হচ্ছে। এখন জামায়াতেই যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে, তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। ভারতের কথা শুনে যে দুটো রকম কাজ চলবে না, এক আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আরেক দিকে আপনার ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না, একটা উল্টোমুখী আর একটা সিধেমুখী গাড়ি দুটো একটা লাইনে চলতে পারে না। ফলে আপনাদের এই বিরোধিতা থেকে সরে আসতে হবে। জামায়াত কিন্তু কথা রেখেছে। এবং আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তার সঙ্গে যে বৈঠকটা হয়েছে
সেই বৈঠকে জামায়াতের আমির নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার মানে বাংলাদেশে ফেরার পথ, ভারতবর্ষ থেকে ফেরার পথ তারা মসৃণ করার জন্য যা যা করার তারা করবেন। তাদের সব কর্মী, বিএনপি পাশে না থাকলেও তাদের সব কর্মীরা থাকবে। এর জন্য কি হচ্ছে, এখন প্রণয় বার্মাকে সরিয়ে সেখানে আপাতত একজন অন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। দুজনের নাম শোনা যাচ্ছে, আরিফ মোহাম্মদ খান এবং এমজে আকবর। আরিফ মোহাম্মদ খানকে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একসময় কংগ্রেসে ছিলেন, চূড়ান্ত হিন্দুত্ববাদী এবং মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তার একটা নীতি আছে, আমি দল ভেঙে আমি অন্য দলে যাব না, আমি একা একাই থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। তাকে একটা রাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়েছিল, তো ভুলে গেছি সেটা, না রাজ্যপাল করা, কোনো রাজ্যের একটা রাজ্যপাল করা হয়েছিল। আর এমজে আকবর হচ্ছেন একজন কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। এই এমজে আকবরের অধীনে কিন্তু আমি কাজ করেছি। অত্যন্ত পণ্ডিত মানুষ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব কটাতেই তিনি সাবলীল এবং লিখতে ও পড়তে দুটোই পারেন। আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন উনি সে ভাষাতেই তাকে জবাব দেবেন এবং অত্যন্ত বিনয়ী এবং প্রত্যেকটা মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই দুজনের মধ্যে একজনকে আপাতত বাছার কাজ চলছে। এছাড়া এই পথ যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে এখন পৃথিবীর যা অবস্থা এবং ইরান যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি বলেছিলাম না হনুমানের লেজে আগুন দেবেন না। হনুমান কিন্তু লঙ্কা ছাড়খাড় করে দিয়েছিল, আর ইরান কি করলো, পুরো মধ্যপ্রাচ্য ছাড়খাড় করে দিল। এখন অনেক চুক্তির কথা শোনা যাচ্ছে, শান্তি সমঝোতার কথা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোনো শান্তি সমঝোতা এখানে কাজ করবে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।